আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সকলে ভালো আছি। আমি মোহাম্মদ সরফরাজ আলম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলবো, যেটার পাঠ শিরোনাম হলো রাষ্ট্র, নাগরিকতা ও আইন। তো আমরা আজকে এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সেখানে আমরা প্রথমে দেখো তোমাদের ছবিতে দেখা যাচ্ছে কিছু মানুষ, একটা ম্যাপ এবং হচ্ছে একটা কি বিচারের যে মানদণ্ড, দাঁড়িপাল্লা এবং রায় ঘোষণার সময় যে বিচারকের সামনে যে বিষয়গুলো থাকে, যে যন্ত্র বস্তুগুলো থাকে, সেগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। তাহলে কি হলো, ম্যাপে দেখা যাচ্ছে একটি রাষ্ট্র, জনসংখ্যা এবং তোমার বিচার বিভাগের যেখানে আইনের কাজ করা হয়। আমরা দেখবো আজকে আমাদের এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারবো। শিখন ফলগুলো হলো রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে, রাষ্ট্রের কার্যাবলী বর্ণনা করতে পারবে, নাগরিক ও আইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং তোমাদের এই রাষ্ট্র সংক্রান্ত যে বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি, যে রাষ্ট্র কাকে বলে এই সংক্রান্ত অনেকগুলো কথা আছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। রাষ্ট্র সম্পর্কে তোমার আমরা সাধারণভাবে কি বলি, যে রাষ্ট্র হচ্ছে একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ, যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে, যার নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে। এই সংক্রান্ত অধ্যাপক গার্নার খুব স্পষ্ট করে সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ, যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহির্শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। এই যে বিষয়গুলো আমরা দেখলাম, যে গার্নার কি বলতেছেন, বহিঃশক্তির যে নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে, যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ অনুগত। যেমন আমরা বাংলাদেশ সরকারের প্রতি আমরা অনুগত, সরকার যে কথাগুলো বলতেছে আমরা সেই সব কথাগুলো শুনছি। মাস্ক পরিধান করতে হবে, আমরা মাস্ক পরিধান করতেছি। আমাদেরকে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, আমরা সেই বিধিনিষেধ গুলোর উপরে আমরা মনোযোগ দিয়ে থাকি। এরপরে আমরা এখানে আবারও কিছু ছবি দেখতেছি, যে এখানে আমরা দেখবো যে রাষ্ট্রের যে উপাদানগুলো, কি কি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয়। রাষ্ট্র উপাদানগুলো তোমরা আগে থেকেই জানো। এখানে দেখো ছবিগুলোতে দেখা যাচ্ছে মানুষ দেখা যাচ্ছে, ম্যাপ দেখা যাচ্ছে, ম্যাপ দেখা যাচ্ছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা মনোগ্রাম দেখা যাচ্ছে এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী সামরিক বাহিনী এবং নিরাপত্তা বেষ্টিত অবস্থায় এখানে দেখা যাচ্ছে তাকে। আমরা এখানে দেখা যাচ্ছে যে এই উপাদানগুলো, এক্ষেত্রে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব, এই চারটি হলো রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের এই উপাদানগুলো আমরা জানি ধারাবাহিকভাবে। এর আগের ক্লাসে আমি এক এক করে তোমাদেরকে বর্ণনা দিয়েছিলাম, যে নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে হতে হবে। একটা অনির্দিষ্ট ভূখণ্ড কখনোই রাষ্ট্র হবে না। সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে রাষ্ট্র যত বড়ই হোক না কেন, সে রাষ্ট্রের সীমাটা হবে খুব নির্দিষ্ট। আবার এখানে আমরা যদি আর একটু দেখি, যে জনসমষ্টি একটি দেশের কমও হতে পারে, বেশিও হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো দেশে জনসংখ্যা 30 লাখ, আবার কোনো দেশে 130 কোটি। তো এরপরে আমরা সরকারের কথা বলি, যেটা জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ডের উপরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার কাজ করে সরকার। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা, যে ক্ষমতা রাষ্ট্রকে
অন্য সকল সংগঠন থেকে আলাদা করে ফেলে। পৃথিবীতে যত সংগঠন আছে, জাতিসংঘ হোক অথবা অন্য কোনো সংগঠন হোক, সেই সংগঠনগুলোর সার্বভৌমত্ব ক্ষমতা নেই। কিন্তু রাষ্ট্র এমন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যার সার্বভৌমত্ব ক্ষমতা আছে, যে ক্ষমতা বলে সরকার যে কোনো ক্ষমতা গ্রহণ করতে পারে। যদি রাষ্ট্রের দুটি দিক আছে, একটা অভ্যন্তরীণ দিক, একটা বাহ্যিক দিক। অভ্যন্তরীণ দিক এগুলো তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেয়া আছে, এগুলো তোমাদেরকে পড়তে হবে। এর আগের ক্লাসে আমি আরো ডিটেলস বলছি, এই অধ্যায়ে আমি তোমাদের খুব সংক্ষেপে আলোচনা করছি। এরপরে আমরা রাষ্ট্র কার্যাবলীকে দুই ভাগে ভাগ করব, একটা হলো অপরিহার্য কার্যাবলী আর একটা হলো কল্যাণমূলক কাজ। অপরিহার্য কাজগুলো কি? রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সীমারেখার মধ্যে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে তাই অপরিহার্য কাজ। শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়গুলো হবে রাষ্ট্রের কল্যাণমূলক কাজ। হ্যাঁ, এরপরে নাগরিকের ধারণা। নাগরিক কারা? আমরা সাধারণত কেউ একটি দেশে বসবাস করলেই সে নাগরিক হয় না। যেমন আমাদের বাংলাদেশের অনেকেই আমেরিকায় গিয়েছেন, কানাডায় গিয়েছেন, কিন্তু তারা সেখানকার নাগরিক কিনা সেটা আমরা জানি না। অর্থাৎ এক জায়গায় বসবাস করলেই যে তিনি নাগরিক হবেন ওই দেশে, সেটা কিন্তু নয়। কি হতে হবে? নাগরিক হতে গেলে তাকে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং তোমার যিনি রাজনৈতিক অধিকার ভোগ করবেন তিনি হলেন নাগরিক। বৃহৎ অর্থে নাগরিক হচ্ছেন তিনি যিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের আইন, সংবিধান ও অন্যান্য নির্দেশের প্রতি অনুগত থাকেন, রাষ্ট্রের কল্যাণে ভূমিকা পালন করেন। নাগরিক বিভিন্নভাবে নাগরিক হওয়া, দুইভাবে নাগরিক হওয়া যায়, একটা হলো জন্মসূত্রে আর একটা হলো আইনগতভাবে। বাংলাদেশের অনেক মানুষ যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে গিয়েছেন তারা অনেকে আইনগত ভাবে নাগরিক হয়ে থাকেন, সিটিজেনশিপ পান বা সিটিজেন আমরা বলি, আমেরিকান সিটিজেনশিপ পেয়েছেন। এই ইংরেজিতে আমরা কথাগুলো খুব ইজিলি বলে ফেলি। এই কথাগুলোরই তোমার বাস্তবতা হলো যে তারা আইনগতভাবে সে দেশের নাগরিক, আর আমরা এই বাংলাদেশের নাগরিক, জন্মগতভাবে নাগরিক। তো যাই হোক, নাগরিকের দায়িত্ব, আমরা যে নাগরিক এবং নাগরিকের দায়িত্ব কর্তব্য রয়েছে রাষ্ট্রের প্রতি। একজন নাগরিকের প্রধান প্রধান দায়িত্বগুলো কি? রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, এটা হলো প্রথম কথা। রাষ্ট্রের আইন মেনে চলতে হবে, নিয়মিত কর দিতে হবে, ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আইন কি? আমরা সাধারণত বলে থাকি আইনের হাত অনেক লম্বা, আইন বাপ কেউ ছাড়ে না। তারপরে হচ্ছে আমরা এরকম আরো অনেক কথা বলি যে আইনের মায়ের পেস। তো আসলে আইন কি? আইন কি? সাধারণভাবে তোমরা একটু চিন্তা করে দেখো যে আইন হলো কিছু নিয়মের সমষ্টি, কিন্তু অন্যান্য নিয়ম থেকে আইনের যে স্বকীয়তা বা অনন্যতা, সেটা হলো যে আইন হলো এমন কিছু নিয়ম যে নিয়মগুলো ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। এটা হলো আইন, সোজা কথায়। তাহলে কি বলি? সাধারণত আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত লিখিত বা অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বোঝায়। আইন প্রধানত দুই প্রকার: সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন। সোশ্যাল ল এবং পলিটিক্যাল ল এভাবে বলা যায়, অথবা স্টেট ল এভাবে বলা যায়। তো সামাজিক জীবনে আমরা এর আগেই বলছি যে রাষ্ট্রীয় কাঠামোয় বিভিন্ন জাতীয় নীতিমালার পরিপ্রেক্ষিতে এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে কিংবা সমাজের সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সর্বজনীনভাবে সরকার কর্তৃক আদেশ নির্দেশই হলো রাষ্ট্রীয় আইন। আইনের বৈশিষ্ট্যগুলো কি? আইনের বৈশিষ্ট্য: আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। বাহ্যিক আচরণ, হ্যাঁ, তোমার ভিতরের আচরণকে কখনোই নিয়ন্ত্রণ করবে না। অর্থাৎ তুমি ঘরের ভিতরে কি করছো, যদি অপরাধ না হয় তাহলে এটা আইন তোমাকে নিয়ন্ত্রণ করছে না। কিন্তু ঘরের ভিতরে যদি তুমি মানুষ খুন করো, এই অপরাধ, এটা কিন্তু আইনের দৃষ্টিতে তোমার ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করবে। কোথায়? বাহ্যিক আচরণগুলো। আইন হচ্ছে সার্বজনীন, তা সমভাবে সকলের প্রতি প্রযোজ্য হয়। সকলের প্রতি সমানভাবে। খুন করলে কেউ যদি অপরাধী হন, অপরাধ সাব্যস্ত হয়, তিনি যদি খুনি হন, তাহলে তিনি যেই হন না কেন
তিনি রাষ্ট্রপতি হন, তিনি প্রধানমন্ত্রী হন, তিনি বিশাল বড় ধনী লোকের কেউ হন অথবা ধনী লোকেই হন, সবার ক্ষেত্রেই হয় যাবজ্জীবন কিংবা ফাঁসি। আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নিষেধ যা সকলকেই পালন করতে হয়। যারা আইন অমান্য করে তাদেরকে সাজা পেতে হয়। আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ থেকে স্বীকৃত ও আরোপিত। আইন হলো সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতি। এখন আমরা দেখব যে আইন আসে কোথা থেকে। এই যে আমরা আইনের কথা বলি, আইনগুলো আসে কোথা থেকে? আইন আসে কিছু উৎস থেকে। প্রথম উৎসটা হলো প্রথা। যুক্তরাজ্যের অধিকাংশ আইনই প্রথা থেকে গড়ে ওঠা। মানুষের চাল চলন, কথাবার্তা, সমাজের রীতিনীতি এগুলো থেকে আইন তৈরি হয়েছে। ধর্ম আইনের অন্যতম একটা উৎস। ইসলামী শরীয়তে ধর্ম, আমাদের ধর্মীয় কাঠামোয় তোমার পারিবারিক সম্পত্তির বন্টন কিংবা পারিবারিক আইন এগুলো আমাদের ধর্ম থেকেই আসা। আবার বিচার সংক্রান্ত রায়, এটাও একটা আইনের উৎস। বিচারকরা যে রায় দেন সে রায়ও অনেক সময় আইনের উৎস হিসেবে পরিণত হয়। বিজ্ঞানসম্মত আলোচনা এখানে তোমার কান্টের আমেরিকার কয়েকজন আইনজীবীর কথা বলা হয়েছে, ইমাম আবু হানিফার কথা বলা হয়েছে, এরকম এগুলো তোমাদেরকে দেখতে হবে। ন্যায়বোধ আইনসভা, তো এই বিষয়গুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তোমরা সবাই ভালো থেকো। আমরা আগামী দিনের জন্য বাড়ির কাজ রাখলাম যে তোমাদের নাগরিকের ধারণাটি ব্যাখ্যা করতে হবে, এটা তোমরা করার চেষ্টা করো। আর সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।